শান্ত স্নিগ্ধ গ্রামীণ পরিবেশ। এই পরিবেশের মধ্যেই আদিবাসীদের গ্রাম, আদিবাসীদের বসবাস বা আদিম অধিবাসীদের বসবাস। এই জীবনটা যেমন ছিল তেমন রয়েই যাবে, সুন্দর পৃথিবী ছেড়ে আমি চলে যেতে হবে ও মন। Handi ninyunya sekere sekara gutaha nyindaha bakara bakar. Handi minyunya sekere sekara gutaha nyindaha bakara bakar. Ijam bejam tokoy meri sapai tama. Ijam bejam tokoy meri sapai tama. মানে আপনাদের খাদ্যাভ্যাসের মধ্যে শিকারের মাধ্যমে ইঁদুর, তারপরে ভামবিড়াল এগুলো সব খেয়ে থাকে। আচ্ছা 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 দাদা, একটা কথা বলবো, আপনার এই বাসগুলো কোথা থেকে নিয়ে আসছেন? কাটোয়া থেকে। যাবে কোথায়? হাওড়া যাবে। তো এই পুরো বাসের মধ্যে এইখানটা হচ্ছে ফাঁকা রয়েছে, যদি এইখানটায় বাই চান্স পা পড়ে আমার তো গলা পর্যন্ত ডুবে যাবে, পুরো ডুবে যাবো। তো এই পুরো বাড়ির হচ্ছে এই একটাই দরজা, এইটাই দরজা, এটা দিয়ে দিলে হয়ে গেল সেফটি। তো এই যে আদিবাসী গ্রাম, গ্রামের বাড়ি ঘর কিন্তু মানে সম্পূর্ণ অন্যরকম। সুন্দরবনে গেলেও কিন্তু এরকম বাড়ি ঘর দেখা যায় না। কি কাজ করে এখানকার মানুষজন বিশেষত? পাট ছাড়াই পাট কাটে। আর পাটের সিজন যখন থাকে না তখন ওই যে রসুন লঙ্কা লাগায় না। রসুন হয় এখানে? সবাই রসুন পেঁয়াজ লঙ্কা। আমি তো ওইদিকে পর্যন্ত মানে ঘরে ঢুকতে গেলে মাথা নিচু করে ঘরে ঢুকতে হবে এইরকম ভাবে। নমস্কার বন্ধুরা, আমি রাজেশ, আপনারা দেখছেন ট্রাভেল উইথ রাজেশ। আজকে চলে এসেছি গঙ্গা নদীর ঠিক পাশে, হুগলি জেলার গঙ্গা নদীর ঠিক পাশেই একটা আদিবাসী গ্রাম। এখানে মোটামুটি ওই 10 থেকে 12টা বা এরকম কিছু আদিবাসী পরিবার বসবাস করে। তো আজকে আমি এই গ্রামে পুরোপুরি ঘুরবো এবং দেখাবো আপনাদের আদিবাসী গ্রামের মানুষের সম্পূর্ণ জীবনযাপন এবং জীবনধারা আর কি, কীভাবে তারা এখানে এলো, জীবিকা কী, কীভাবে জীবিকা নির্বাহ করে, প্রতিদিনের সুখ দুঃখ সমস্ত কিছু তুলে ধরবে ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা খুব আকর্ষণীয় হতে চলেছে, স্কিপ না করে দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। তো গঙ্গার পাশে এই মা এবং বাচ্চা গরুটাকে দেখে কিন্তু বেশ ভালোই লাগছে। মা ওরকম দাঁড়িয়ে রয়েছে, ওপাশ থেকে জয় আবার পা দিয়ে দেখাচ্ছে ওকে ইশারা করে, ওপাশ থেকে যাতে ছায়া ওর মানে মায়ের ছায়া বাচ্চার গায়ে পড়ে। তো কাছে গেলে হয়তো আবার তেড়ে আসতে পারে, তুই এগোই। এগুলো কি তিল চাষ করেছেন? তিল এগুলো নাকি? ও, তিল এখানে হয় এই জমিতে, কিন্তু ধান হয় নাকি? ধান হয় কি? ধানও হয়। এইগুলো কি তিলের বাদ দেওয়া অংশ? কিন্তু এখানে তো অনেক তিল রয়েছে। তো নিচে না, না আসল তিল কোনগুলো? এগুলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, এই তিল থেকে কি তেল তৈরি হবে নাকি? আচ্ছা আচ্ছা, আপনারা দুজন স্বামী স্ত্রী আর এই চাষবাসই করেন তাই তো? আপনাদের বাড়িটা কোথায়, কোন দিকটায়? এই দিকে। আর এই দিকে যে আদিবাসী গ্রামটা কত দূর? এখান থেকে শুরু না? ঠিক আছে। এই যে ওনাদের বাড়ি ঘর আর কি, আর সামনে দুটো দাদা দাঁড়িয়ে রয়েছে। দাদা কি মাছ ধরে আনলেন নাকি? মাছ বিক্রি করতে আসেন? আচ্ছা আচ্ছা, কি মাছ আছে এখানে? রূপচাঁদা। দেখি ওই বাড়ি যে কাকা গান করছিল না অভিযানদের, হ্যাঁ অন্য ক্যামেরা, ও তো বিশাল বড় রূপচাঁদা। দেখি এই নদীর ওয়েট কত হবে? প্রায় 1 কেজি 200। 1 কেজি 200? দুটো কেজি ছিল, সেটা বিক্রি হয়ে গেছে না? আচ্ছা, তোকে এখানে দাদার সঙ্গে দেখা হয়ে গেল। দাদা আপনার নামটা কি? লালটু। আচ্ছা, আপনাদের এটা হচ্ছে এই পাশে একটু ঘুরে দাঁড়ান। আপনাদের এইটা হচ্ছে আদিবাসী গ্রাম তো? হ্যাঁ, আদিবাসী গ্রাম। তা আপনারা কতদিন ধরে এখানে বসবাস করছেন? এই যে তাও মোটামুটি কেউ কেউ আছে তাও 20-25 বছর আছে, কেউ কেউ 20-25 বছর আছে। আমরা তো এসে বেশি না, আমরা যাতায়াত করি, আমাদের এই হাবড়াই বাড়ি। হাবড়া? আচ্ছা আচ্ছা আচ্ছা।
তা এইখানে আগে কোথায় ছিল যারা বসবাস করে এখানে? এই সাইডে এইসব এই যে ঘর দর। এইসব জায়গায় ছিল আগে, ওই পাশে নাকি নদী ভেঙে চলে এসছে এই পাশে, তাই? হ্যাঁ। চর ভেঙে নদী চলে এসছে। চলে আসলে চর ভেঙে গেছে? হ্যাঁ, সান্ডেল চর ওই যে বিশাল গ্রাম ছিল না, প্রায় 1 লাখের লোক ছিল। আমাদের বাড়িও আগে সান্ডেলে ছিল। শান্ডিল চর ভেঙে এখানে চলে এসছে? হ্যাঁ। শান্ডিল চরেও কি আদিবাসী মানুষগুলোই ছিল? না না, ওইখানে সব আমাদের সহজাত মালো। আচ্ছা আচ্ছা, মালোপাড়া ছিল। আর এই আদিবাসী মানুষগুলো আপনারা সাঁওতাল না মুন্ডা না ওরা? এটা কি টাইটেল ওদের? সাঁওতাল তো হবে বোধহয়। তোমাদের আমার শ্বশুরদের তোমাদের মুর্মু। অনেক লোক আছে, আচ্ছা, মুর্মু আচ্ছা। আছে। সব টাইটেল মুর্মু। আচ্ছা আচ্ছা। আদিবাসী। তো এই যে আদিবাসী গ্রাম, গ্রামের বাড়ি ঘর কিন্তু মানে সম্পূর্ণ অন্যরকম। সুন্দরবনে গেলেও কিন্তু এরকম বাড়িঘর দেখা যায় না। পুরোপুরি এই যে কঞ্চি দিয়ে ছাওয়া, এতটা নিচু, মানে কতটা নিচু আমি বোঝানোর চেষ্টা করছি। আমি দাঁড়িয়ে আমার এই কনুই সমান সমান বা বুকেরও নিচ পর্যন্ত, মানে ঘরে ঢুকতে গেলে মাথা নিচু করে ঘরে ঢুকতে হবে এইরকম ভাবে। তো এই যে এইটাই পুরো রান্নাঘর, আর এখানে চাটাই পাতা রয়েছে, এখন কেউ নেই। একটু সামনে এগোই। নির্ভেজাল গ্রাম্য পরিবেশ। তো এখানে কুকুর রয়েছে ঘরে। আর এটা হচ্ছে ওই যে যেই ঘাসগুলো দেখছিলাম, না এটা কি পাতা, হোগলা পাতা কিছু একটা পাতা দিয়ে ছাওয়া। তো এই বাড়িটায় কিন্তু লোক আছে। দুপুরবেলা বেসিক্যালি, দিদি ভালো আছেন? আচ্ছা, দুপুরবেলা শুনেছি এখানকার এখন লোকজন থাকে না, কাজে চলে গেছে, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি কাজ করে এখানকার মানুষজন মাঠে বিশেষত? কাজ করে, মাঠে পাট ছাড়ায় পাট কাটে। পাট ছাড়াই পাট কাটে। আর পাটের সিজন যখন থাকে না, তখন ওই যে রসুন লঙ্কা লাগায় না? রসুন হয় এখানে? হ্যাঁ, সবাই রসুন পেঁয়াজ লঙ্কা। আমি তো ওইদিকে শুনলাম যে ইয়ে হয় আপনার পাট আর কলাটা বেশি হয়। না না, কলাও হয়, সব চাষই হয়। সব চাষি হয় এদিকে? ঝিঙে পেঁয়াজ রসুন আদা আদা হয় না, ওই লঙ্কা। এইখানকার মানুষের প্রধান জীবিকা কি তাহলে, মানে কি কাজ করে তারা জীবন চালায়? এইখানে- চাষবাস? হ্যাঁ, চাষবাসই। চাষবাস হ্যাঁ। আর কিছু না? না না। তা আপনারা ওই সাঁওতাল সম্প্রদায় তো নাকি? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, কতদিন ধরে এখানে বসবাস করছেন? অনেক দিন ধরে। তাও 20-25 বছর? হ্যাঁ, তার আগে কোথায় ছিলেন? আগে দেশে কোথায়? মালদা। মালদায়? আচ্ছা, মালদা থেকে এখানে এসেছেন। হুম হুম। তা আপনারা এইগুলো তো পুরোপুরি খাস জমি নাকি? হ্যাঁ, এটা পুরো খাস জমি। পুরোপুরি খাস জমি। আর এটা আপনাদের বাড়ি? হ্যাঁ একটু দেখানো যাবে ভেতরে? হ্যাঁ, যেতে পারো। বাবার বাড়ি তো অনেক নিচু, এখানে প্রত্যেকের বাড়ি কি এত নিচু নিচু? হ্যাঁ, এর প্রধান কারণ কি এত নিচু হওয়ার কারণ? এখানে গঙ্গায় বন্যা ওঠে না, বন্যার সময় থাকা যায় না। আচ্ছা, ওর জন্য এত নিচু করা? হ্যাঁ। আর হাওয়া যাতে না বাঁধতে পারে ওর আর জন্য? হাওয়া যাতে না বাঁধতে পারে এর জন্য। আচ্ছা আচ্ছা, তো ওর জন্য এত নিচু বাড়ি। আর পুরোপুরি এগুলো কি পাট কঞ্চি নাকি? না না, এটা হচ্ছে নল নল। নল খাগড়া? নল খাগড়া দিয়ে গেট করা? এই পুরো বাড়ির হচ্ছে এই একটাই দরজা, এইটাই দরজা? হ্যাঁ হ্যাঁ এটা দিয়ে দিলে হয়ে গেল সেফটি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটুখানি দেখানোর চেষ্টা করছি ঘরের ভেতরটা। আচ্ছা, ওই পাশেটা কি রান্নাঘর? ওই পাশেটা বারান্দা, আর এইটুকু ঘর। মানে মোটামুটি ঘরের ভেতর খাটের উপর উঠে তো দাঁড়ানো যাবে না? আচ্ছা, তো এইভাবে জীবন নির্বাহ করেন আর কি। অনেকটা নিচু, অনেকটা মাটির ঘর। প্রতি বছর কি বন্যায় জল ওঠে এখানে? হ্যাঁ, কোনো বছরে খুব জল ওঠে। তারপর তারপরে কোথায় এই যান? যে যায় না কোথায়, স্কুলে যায়, সরকারি স্কুলে। সরকারি স্কুলে? হুম। তোমরা স্কুলে পড়াশোনা করো? হ্যাঁ, কোন ক্লাসে পড়ো? আমরা 2A? আচ্ছা, স্কুলে যাও প্রতিদিন? যাই না এখন, কেন? মারা নেই তাই যায়। ও যায় না এখন। কেন? ওর মা বাবা নেই, বাইরে গেছে কাজ করতে। বাইরে কোথায় গেছে? ধান লাগাতে। ও আচ্ছা, বাইরে বলতে এই আশেপাশেই? হুম। ওই জন্য তুমি স্কুলে যাওনি? না, তো মা যদি প্রতিদিন কাজে যায়, মা বাবা তো প্রতিদিন স্কুলে যাবে না? বাড়ি বসে বাড়ি পাহারা দিচ্ছ নাকি? আচ্ছা দিদি, আসছি। হ্যাঁ, হ্যাঁ এসো। তো এই রকম খুব সামান্য কঠিন পরিবেশে এনাদের বসবাস। ঘর বাড়িগুলো দেখলে কিন্তু আমারই খারাপ লাগছে যে এত ছোট্ট ছোট্ট ঘর।
এরকম কিন্তু আমি কোথাও দেখিনি। মানে সুন্দরবনে প্রচুর জায়গায় গেছি তো, প্রচুর কিছুদিন আগে একটা আদিবাসী গ্রামের ভিডিও ছাড়া আছে, সেখানেও এত নিচু নিচু ঘর কিন্তু দেখা যায়নি। আর প্রত্যেকের বাড়ি এখানে এই রকমভাবে ছাওয়া। এই বাড়িটার দশা তো আরও খারাপ, ওপরে এত এরকম দেওয়া রয়েছে তো বৃষ্টি হলে জল পড়ে যায়। এখন কেউ নেই এখানে বাড়িটায়। তো এই যে বাড়িঘর সব এরকমই। তো এখানে এক ঠাকুমার সঙ্গে দেখা হলো। ঠাকুমা ভালো আছেন? তা আমি তো পড়েই যাচ্ছিলাম এখানে। তো আপনি কি একাই থাকেন এখানে? হ্যাঁ একাই থাকি, বিড়াই। আপনার একাই থাকেন? আপনার বাড়িতে আর কেউ নেই? না এখন না, কাজে গেছে। আর এমনি বাড়িতে কে কে আছে? আমি শুধু আছি এখন। না এখন না, থাকলে সবসময় কে কে থাকে? ছেলে বউ না, ছেলে বউ কাজে গেছে। কি কাজ করতে গেছে তারা? ওই ধান লাগাতে। মাঠে ধান লাগাতে গেছে। তো আপনাদের এই আপনি কাজ করেন না? বয়স হয়ে গেছে। আর দাদু? দাদু মরে গেছে অনেক। কতদিন আগে? হয়ে গেল অনেক দিন। আপনারা এইখানে আসার আগে আগে কোথায় বসবাস করতেন? আগে কোথায় থাকতেন? ওই বাবুপাড়াতে। বাবুপাড়াটা কোন দিকে? ওই তো সামনে। সামনে না? আপনাদের এখান থেকে হাসপাতাল অনেক দূর? হ্যাঁ কত দূর তাও? অনেক দূর হবে। এখানে তো কারোর বাড়িতে গাড়ি ঠাড়ি নেই দেখছি। নাই, গাড়ি নেই না? না। সেক্ষেত্রে হাসপাতালে যেতে কি হয়? কি করে হাসপাতালে যান? গাড়ি দিয়ে আনবে। গাড়ি ডেকে আনে তারপরে? হুম। টোটো? টোটো। টোটো দেখতে গিয়ে সামনের কোনো পাড়ায় যেতে হয়? হ্যাঁ সেক্ষেত্রে তো অনেকটা দূর। অনেকটা দূর। আচ্ছা আচ্ছা। তার মানে কতটা অব্যবস্থা, এটা একটু চিন্তা করে দেখুন। যদি কোনো সমস্যা হয়, শরীর খারাপ হয়, তাহলে অন্য পাড়া থেকে গাড়ি ডেকে আনতে হয়, হ্যাঁ ডেকে এনে তারপরে নিয়ে যেতে হয়। হ্যাঁ। যদি কোনো ওই মায়েদের প্রসবকালীন যে ব্যাপারগুলো, ওগুলো তো কখনো বলে কয়ে হয় না, বা শরীর খারাপ বলে কয়ে হয় না, তখন অসুবিধা হয়ে যায় না? অসুবিধা হয় তো? তবে বর্ষাবিলা অসুবিধা হয়, এখন অসুবিধা হয়। বর্ষাকালে বেশি অসুবিধা হয়, পুরো যাতায়াত হয় না, তাই তো? আচ্ছা আচ্ছা, আপনি ভালো থাকবেন ঠাকুমা, আসছি। তো কীরকম অব্যবস্থা এটা একটু চিন্তা করে দেখুন। এই গ্রামের মানুষের হাসপাতালে যেতে গেলে গাড়ি তো একটাও নেই, টোটোও নেই, কয়েকটা গ্রাম মাত্র এখানে। তো কয়েকটা বাড়ি মিলেই একটা গ্রাম, কয়েকটা বাড়ি মিলে একটা গ্রাম। তো কতটা জীবনযাপন কতটা কঠিন। তো গঙ্গা নদীর একটা দৃশ্য চোখে পড়লো। এই যে পুরোটা দেখা যাচ্ছে না, পুরোটা কিন্তু বাঁশ, লম্বা লম্বা বাঁশ দড়ি বেঁধে বেঁধে এইরকম ওই দিক থেকে নিয়ে আসছে। জলের স্রোতে এখন ভাটা, তাই এইদিকে জল যাচ্ছে। তো ওই দিক থেকে পুরোপুরি অনেক দূর থেকে এই বাঁশগুলো নিয়ে পাশে চলে যাচ্ছে। তো ভালো পদ্ধতি, মানে এইভাবে নিয়ে গেলে জিনিসপত্র যে ক্যারিং কস্ট আর কি, সেটা কিন্তু লাগে না, নদীর স্রোতেই চলে যেতে পারছে। এটা প্রাচীন পদ্ধতি। প্রাচীনকালে কিন্তু এরকমভাবেই গাছ কেটে নদীতে ফেলে দিত এবং চলে যেত এক জায়গা থেকে অন্য জায়গায়। তো ওইখানে রয়েছে বাঁশের সাম্রাজ্য আর কি। আর এইরকমভাবে জঙ্গলের ভেতর দিয়ে নেমে যেতে হবে। বাবারে, পুরো কচুরিপানা। আমি আপনাদের দেখানোর জন্য এতটা যাচ্ছি, নাহলে আমি আসতাম না। পুরো ভিজে যাওয়ার মতো অবস্থা এখানে, নিচে পা দিলে পুরো ভিজে যাব। আচ্ছা দাদা, একটা কথা বলবো, আপনারা এই বাসগুলো কোথা থেকে নিয়ে আসছেন? কাটোয়া থেকে। যাবে কোথায়? হাওড়া যাবে। কতদিন? 4 দিন চলছে, আর 3 দিন লাগবে। 7 দিনে? একটুখানি দাঁড়ান, পাশে আসতে পারেন। তো 7 দিনে আপনার পুরোপুরি যাবে। আর একটা কথা, এই বাসগুলো যে যাচ্ছে এখন তো ভাটা, তাই এদিকে চলে যাচ্ছে। জোয়ারের সময় কি করে? এরকম দাঁড় করে যাবে। এখন কি জোয়ার আসবে? জোয়ার আসবে, সন্ধ্যেবেলা আসবে। আর কন্ট্রোল করা কীভাবে? একটা নৌকো দিয়ে? নৌকা দিয়ে আমাদের কন্ট্রোল করে দিতে হবে। কতজন থাকেন? এটা আমরা 3 জন আছি। 3 জন। পুরো এতগুলো বাস কাটোয়া থেকে নিয়ে যাবেন হাওড়াতে। এর জন্য পারিশ্রমিক কত নেবেন? দেবে কিছু, একটা কীরকম তাও মানে গড়ে? ঘরে এক একজনের 10,000 12,000 করে ইনকাম হবে। আচ্ছা আচ্ছা, 7 দিনে ঠিকই আছে। ঠিক আছে দাদা। তো ব্যাপার হচ্ছে 7 দিনে কাটোয়া থেকে যাবে হাওড়া, 3 জন রয়েছে,
30,000 কন্ট্রাক্ট, তাই তো? 30,000 এতগুলো বাস 30,000 টাকায় নিয়ে চলে যাচ্ছে এখান থেকে ওইটুকু, মানে এখান থেকে এতটা। যদি তো এই পুরো বাসের মধ্যে এইখানটা হচ্ছে ফাঁকা রয়েছে, যদি এইখানটায় বাই চান্স পা পড়ে আমার তো গলা পর্যন্ত ডুবে যাবে, পুরো ডুবে যাবো তো, পুরো ডুবে যাবো এইখানে পা পড়লে, বাপরে বাপ। আর হচ্ছে আমি শুধু ডুববো না, আমার মতো দুটো মানুষ ডুবে যাবে এইখানে, এতটা উঁচু। আমি বাসের ওপর দাঁড়িয়ে আছি, এতগুলো বাস নিয়ে যাচ্ছে, তাই এইখানে এই হ্যাঁ বেরোতেই তো পারবো না, আর শেষ, জীবন শেষ। বাপরে বাপ, সাবধানে যাই এদিকে। সাবধানে আস্তে, না হলে এদিক দিয়ে আসেন। তো এই যে এইভাবে আপনাদের কতদিন ধরে রয়েছেন নৌকায় বাস নিয়ে যাচ্ছেন? আমাদের 5 দিন 6 দিন লাগে, 4 দিন লাগে না? মানে জোয়ার হলে দাঁড়িয়ে যান, আর জোয়ার হলে দাঁড়াই, আর ভাটা হলে বাস চলা শুরু করেন। আর ওপাশ থেকে যখন আসেন তখন আবার ঠিক উল্টো, আর তখন জোয়ার হলে নিয়ে আসেন, হ্যাঁ। ভাটা হলে দাঁড়িয়ে না, যান। ভাটা হলে দাঁড়িয়ে যায় না, ইঞ্জিন চলে তো চলে যায়। ইঞ্জিন চলে বলতে আপনারা কি এইটা দিয়ে টেনে নিয়ে যান? হ্যাঁ, এটা দিয়ে টেনে নিয়ে যায়। মানে এই নৌকো দিয়ে টেনে নিয়ে যান? এই এত বাস এই নৌকো দিয়ে টেনে যাবে? ঘন্টায় 4 লিটার তেল খায় দাদা। ঘন্টায় 4 লিটার? ওরে বাবা, এই জামে কি তেল? একটা আমি তেল। বাপরে বাপ, তাহলে খরচও তো ভালোই হয়। হ্যাঁ, প্রচুর খরচ আছে দাদা। আপনারা কন্ট্যাক্ট নেন নাকি? হ্যাঁ, পুরো কন্ট্যাক্ট নিয়ে কাজটা করেন? আমাদের হ্যাঁ একটা কন্ট্যাক্ট আছে। আচ্ছা ওই আচ্ছা, কন্ট্যাক্টের মধ্যে খাওয়া দাওয়া। মানে এই কদিনে এই হচ্ছে উনুন, হ্যাঁ এই যে টিনের উনুন, হ্যাঁ হ্যাঁ, আর এই হচ্ছে আজকে কি রান্না করেছিলেন? আজকে মাছ। কি মাছ? মাছ কি এখান থেকে ধরেছিলেন না কিনেছিলেন? না, গঙ্গায় থেকে কিনেছিলাম। কিনেছিলেন, যারা ধরে তাদের কাছ থেকে। আপনার বাড়ি কাটা হয় তো নাকি? না, আমাদের বাড়ি কৃষ্ণনগর লোকসভা। কৃষ্ণনগরে পড়ে। আচ্ছা, খুব ভালো থাকবেন। আপনাদের কি জীবনযাত্রা খুবই মানে কষ্টকর এই যে বিষয়টা। আপনারাও যা আমরাও তা দাদা, আগে বললাম না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, আপনারাও দাদাবর আমরাও দাদাবর, আমাদের কোনো স্থায়ী নেই। তাই নেই না? আমাদেরও স্থায়ী নেই, বিভিন্ন জায়গায় আপনাদের ঘুরে কোথায় বেড়াতে হয়। স্থায়ী আছে আপনি বলুন। আপনি আপনার বাড়ি বনগা, আপনি এসছেন কোথায় এখন? হুগলি। আবার গতকাল ছিলাম সুন্দরবন, আগামীকাল চলে যাবো গঙ্গাসাগর। আপনারাও দাদাবর আমরাও দাদাবর। এই দাদার এই কথাটা কিন্তু বেশ ভালো লাগলো, সত্যি একদম খাঁটি কথা বলেছে দাদা। আচ্ছা দাদা, ভালো থাকবেন, আসছি। প্রত্যেকটা বাস এরকম দড়ি দিয়ে বাঁধা রয়েছে, একটা পাজার সঙ্গে আরেকটা পাজা, বা একটা পুরো একটা গোছের সঙ্গে আরেকটা গোছ। গোল পা যদি পিছল খায় একবার নির্ঘাত পড়ে যাব, পা পিছল খেলেই পড়বো, ওই জন্য সন্তর্পণে হাঁটতে হচ্ছে। ক্যামেরাটা ঢুকিয়ে আপাতত হাঁটি। যেতে যেতে বৃষ্টির কবলে পড়ে গেছি, মানে এখানে ভিডিও করতে এসেছি। পুরোটা এতটা জায়গা প্রায় 4 কিলোমিটার, 4 কিলোমিটারের মধ্যে কোনো বাড়ি নেই, একটা শেড পর্যন্ত নেই দাঁড়াবো। বৃষ্টি হয়েছে, এই যে বৃষ্টি হচ্ছে বাইরে, বিশাল বৃষ্টি। এদিকে কৃষাণু দাঁড়িয়ে আছে, ওদিকে রূপসী মানে রূপেশ, আর আমি আর চঞ্চল এখানে দাঁড়িয়ে আছি এক ছাতার তলায়। বিশাল বৃষ্টি হচ্ছে, কলা বাগানের মধ্যে আসলাম যাতে গঙ্গার পাড়ে যে ঢেউ, যে ছাড়টা আছে ওটা কম আছে, তবুও মানাচ্ছে না এত ছাড়। যদি কলা বাগান ছেড়ে বাইরে যাই, 1 সেকেন্ডের মধ্যে পুরো ভিজে যাব। ভিডিও করতে গিয়ে কোন কোন পরিস্থিতির সম্মুখীন আমাদের হতে হয় সেটা দেখানোর জন্যই এইটুকু ক্লিপ আপনাদের সামনে তুলে ধরছি। তো ওইদিকে রয়েছে কিছু বাড়ি, আর বাদবাকি বাড়িগুলো এইদিকে। তো বাড়িগুলো একটু দেখুন। এখানে হচ্ছে এই কাকু রয়েছে, তো এখানে দুই কাকুর সঙ্গে দেখা হলো, কিছু কথা বলবো। ভালো আছেন কাকু? আচ্ছা, আপনি ভালো আছেন? আপনার নাম কি কাকু? আমার নাম হ্যাঁ, পাইকার হেমরাম। পাইকার হেমব্রম। আর আপনার কাকু? আমার নাম স্বপন বিশ্বাস। স্বপন বিশ্বাস। আচ্ছা, আপনার অন্য গ্রামে বাড়ি নাকি? হ্যাঁ, আমার বাড়ি কালনা। কালনাতে? বলুন স্যার। হ্যাঁ, তো আপনাদের এইখানে কতদিন ধরে বসবাস করছেন এই জায়গাটা? অনেকদিন থেকে তো আমার ঘর পড়ে গেছে, এই যে সব। এই ঘরটা পড়ে গেছে না? হ্যাঁ। এই রেমাল ছড়ে? হ্যাঁ, তাই? কি করবো আমি কাকু একলা? কিছু করে দেন, এতে কিছু করে দেন। এই যে এই ঘর পড়বে নাকি ঠিক নাই, এদিকে ছাগলের ঘর
এটা ছাগল ঘর এইটুকু? এইটুকু। কি বিপদ চলছে আমি বুঝছি, আপনি কি বুঝবেন? তোমার সাহায্য দেন আপনারা। হয়তো আজকে এসে যায় চলে যাবে, তার জন্য নয়। আমার নিজের বাড়ি ঘর চলে যাবে। হ্যাঁ হ্যাঁ। ও এসেছে ও লোক খুঁজতে। তোমার মতন ছেলে আমাদের। আচ্ছা। ও এসেছে মানে লোক খুঁজছে এখানে, এখানে কার কাছে টাকা পাবে তাকে খুঁজে বেড়াচ্ছে। আমি তো এখানে তো নাই, সে লোক পালিয়ে গিয়েছে। আপনি বসুন, একটু জল ফল ওই জল খাওয়াচ্ছি। ওই না, দিচ্ছে। সে ঠিক আছে, অসুবিধা নেই। আপনারা যে এখানে বসবাস করছেন তাও 20-25 বছর হয়ে গেছে? হ্যাঁ, তার আগে কোথায় থাকতেন? আমি আমার মালদা। মালদা থেকে এখানে কিভাবে এলেন? আমি কি করে এলাম, আমি চলে এলাম। এতে কোনো নাম্বার নেই। কি কিছু কাগজপত্র নাই, এসব কাজে করে এলাম এখানে বসে। আর মালদার আগে কোথায় বাড়ি ছিল আপনাদের? ওই দিকে আমি বলতে পারবো না। কাকু, তা আপনাদের এখান থেকে হ্যাঁ। যে বাচ্চারা স্কুলে ঠিকঠাক যায়? বাচ্চার তো নাই, কাজে বেরিয়ে চলে গেছে। আমি একলা ছোট বাচ্চারাও কাজে বেরিয়ে যায়? মা যদি যায় হ্যাঁ, তাহলে বউটা থাকে, বাচ্চা থাকে? ও কাকা, এদের কোনো পড়াশোনা নেই। মা চলে গেছে, ওই বাচ্চা কোনো যাবে। এদের কোনো, এরা অশিক্ষিত, শিক্ষিত না। আমাদের বাড়িতে আপনারা যাবেন, দেখবেন আমাদের কি পরিবেশ। দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে, আমাদের কি পরিবেশ। ঠিক আছে। হুম এদের কোনো এবার পরিবেশ আপনাকে নেই। বলি যে আমার যে বৌমা হুম। বাচ্চা নিয়ে সব চলে গেছে স্কুলে। এখানে পড়াশোনা ওই পাড়ায় স্কুল আছে। আচ্ছা। আর দেখো ঘুরে বেড়াচ্ছে মেয়েগুলো, সব কেউ স্কুল যাচ্ছে না। কেউ না। স্কুলে যায় না? যে স্কুল থেকে মাস্টারমশাই এসে এদের ধরে নিয়ে যায় না? না, ধরে নিয়ে যায় না। তা ওরা বলে স্কুল যাচ্ছে না, তারপরে আমরা বাইরে কাজে যাবো, তুই বাবা কিছুদিন থাক, আসবো। এখন পর্যন্ত এলো না, এই বাড়িটা তো পড়ে গেল। এখন কি করবো? আপনাদের বাড়িতে তো ভালোই পড়ে গেছে দেখছি, মানে পুরোপুরি পড়ে গেছে। আজকে তো আসলে দুইজন বয়স্ক মানুষ বসে ওখানে কিন্তু গল্প করছেন এবং নিজেদের মধ্যে একটু আনন্দ উপভোগ করে নিচ্ছেন বা ভাব বিনিময় করে নিচ্ছেন। সেখানে গিয়েই এই সুন্দর দৃশ্যগুলো ক্যামেরাবন্দি করলাম। তো কেমন লেগেছে এই দৃশ্যগুলি কিন্তু অবশ্যই জানাবেন। তো এই বাড়িগুলোর অবস্থা এরকম, পুরোপুরি ছোট্ট নিচু। বাড়ির লোক এখন নেই, সকালবেলা খাবার দাবার খেয়ে বাসন ওপরে রেখে এরকমভাবে চলে গেছে। বিশাল গরম হয়ে গেছে। ছোট্ট মাটির উনুনের পাশে ছোট্ট একরকম টেবিল মতো করা। আর সজনে গাছটা এতটা নিচু। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ঘরের চাল কোমর সমান, প্রায় কোমর সমান। তো আমরা আগে এগোবো। বিশেষত দুপুরবেলার সময় বেশিরভাগ মানুষ কাজে চলে গেছে। ধান লাগানোর কাজ, পাট কাটার কাজ, এই সমস্ত মানুষগুলো এগুলোই করেন। বেশিরভাগ মানুষের কিন্তু এখনও সরকারি যে তথ্য নির্ভর যেই পরিচয়পত্রগুলো হয়, সেগুলো কিন্তু বেশিরভাগ মানুষেরই এখানে নেই। শিক্ষা থেকে অনেকটা দূরে রয়েছে এই গ্রামটা বা এই গ্রামের মানুষগুলি। তো একটু এগিয়ে যাব। তো এই দাদার সঙ্গে দেখা হলো। দাদা, আপনার নামটা কি? মঙ্গল মুর্মু। মঙ্গল মুর্মু। তো এইখানে আপনি কি কাজ করেন? আমি মাঠে কাজ করি। মাঠে কাজ করেন। তো এইখানকার মানুষের বেশিরভাগ কাজই কি মাঠে কাজ করা? হ্যাঁ, বেশিরভাগ মানুষই মাঠে কাজ করে। হ্যাঁ। মাঠে কাজ বলতে ওই চাষবাসের কাজ? হ্যাঁ, চাষবাসের কাজই হয়। আচ্ছা আচ্ছা। তো আমরা জোন খাটি। জোন তাও কত করে দেয় প্রতিদিন এখানে? জোন এখন পাট কাটার দিন তো মোটামুটি 350 টাকা। 350 টাকা পার কাঠা? আচ্ছা আচ্ছা, এখন তো পাট কাটাই চলছে। হ্যাঁ, পাট কাটাই চলছে। আপনারা কি শুধু কাটেন নাকি আবার ভিজিয়ে ছাড়ান? ভিজিয়ে ছাড়ানো হয়। ছাড়ানো হয়। তো এইখানকার মানুষের বেশিরভাগ মানে বাইরে টাইরে কাজে যায় না, তাই তো? যায়, অনেক লোকে যায়, আমরা যাই না। আমরা বাইরে বলতে ওই অনেকে বাইরে চলে যায় না কাজে, কেরালা, চেন্নাই এসব দিকে। আমরা যাই না ওইদিকে, বাইরের দিকে যায় না। ছেলে পেলে সব ছোট আছে। আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, আমার একটা মেয়ে 5 বছরের আর ওই 2 বছরের ছেলে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের এই আদিবাসী সম্প্রদায়ের মধ্যে বিয়ে তাও কত বছর হলে হয়ে যায়? আমাদের মোটামুটি ছেলেদের মোটামুটি নানা পক্ষে ওই মোটামুটি 17-18 বছরের মধ্যে ছেলেদের বিয়ে হয়ে যায়। আর মেয়েদের ওই মোটামুটি মেয়েদের এখনো বলা যায় না। মেয়েদের মোটামুটি 13-14? না, হ্যাঁ 13-14 বিয়ে হয়ে যায়। অল্প বয়সে বিয়ে হয়ে যাবে। আচ্ছা। আর এখানকার ওই স্কুলে যাওয়ার বা শিক্ষার ব্যাপারটা এখানে বাচ্চাদের মধ্যে তেমন একটা নেই? হ্যাঁ, স্কুল আছে। স্কুল আছে। যেহেতু আপনি বলছেন 13-14 বছরে বিয়ে হয়ে যায় মেয়েদের, ছেলেদের 17-18 বিয়ে হয়ে যায়, মানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পরবর্তীকালের পড়াশোনাটা তেমন হয় না? না, ওইরকম পারে না, মা বাপ পারবে না তো, যেহেতু দরিদ্র পরিবার তাই। হ্যাঁ।
তাই তো? একটু তো আচ্ছা ভালো পরিবর্তন দরকার। আচ্ছা আচ্ছা। তো আরেকটা বিষয়, আপনারা কি শিকার টিকার কিছু করেন? শিকার ফিকার আমাদের গ্রামের ছেলে পেলে আছে যে ওদের সাথে যায় একবারে শিকারে, ওই পরবে। কোথায়? মানে পরব, আমাদের পরব আসে যে তখন। কখন পরব হয়? পরব আমাদের পৌষ মাস। পৌষ মাসে? হ্যাঁ, পৌষ মাসে কখন? পৌষ মাসে ওই তোমার সকলতে কেমন বলে যেন দাদা, আমাদের পরব হয় পৌষ মানে মাসে। কোথায় কোথায় গিয়ে কি কি শিকার করেন? এই মোটামুটি পাখি, ভুলো, অনেক কিছু শিকার। ভুলো বলতে? ভুলো চিনবে না, বিড়ালের মতন। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই ভামবিড়াল টাইপের? হ্যাঁ, ওই রকম। ওগুলো কি এই জঙ্গল গ্রামের মধ্যে পাওয়া যায়, এই জঙ্গলের মধ্যে? হ্যাঁ, আশেপাশে থাকে। মুরগি বেশি খায় এগুলো। মুরগি বেশি খায়? হুম। আর এমনি মানে বড় ইঁদুর ফিদুর এগুলো? হ্যাঁ, ওরা মুরগি বেশি খায়। না না, ওই আপনারা যে বিড়ালের মতো। শিকার করেন, আপনারা শিকার করে ওগুলো খান তো নাকি? হ্যাঁ, আমরা খাই। রান্না করে? হুম। আর ইঁদুর ঠিদুর যেগুলো বড় ইঁদুর, এইসব এইসব খান? হ্যাঁ, এসব খায়, খেতাম আগে, এখন আস্তে আস্তে করে পরিবর্তন হচ্ছে তো। আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে না? আমি এখন একটু কমই খাই। না, বিশেষত আমি বলছি, আমি আগে দেখেছি, আগে একটা গ্রামে দেখেছিলাম, এই আমি বলছি বাগদার দিকে একটা গ্রামে, বাগদার দিকে একটা গ্রামে গিয়ে কিন্তু দেখেছিলাম ওরা ওই ইঁদুরটা ধরে একটা আছাড় দিয়ে মেরে দিল, মেরে দিয়ে তারপরে ওরা নিয়ে গেল, তারপরে ওরা আর কি খাবে, তাই হয়তো এই কারণে, ওর জন্যই আপনাকে জিজ্ঞাসা করা, কিন্তু কিছু মনে করবেন না কিন্তু। না না, ঠিক আছে। মানে আপনাদের খাদ্যাভ্যাসের মধ্যে শিকারের মাধ্যমে ইঁদুর, তারপরে ভামবিড়াল, এগুলো সব খেয়ে থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন দাদা, আসছি, ভালো থাকবেন। হুম। আচ্ছা, এই দাদার কাছ থেকে কিছু কথা শোনা গেল, অনেক কিন্তু তথ্য পাওয়া গেল। আচ্ছা, আরেকটা কথা দাদা, আপনাদের এখানে তীর ধনুক রয়েছে বাড়িতে? না, আমার তো শিকার করেন কি করে? আছে, অন্য ওরা কাজে গেছে, ওদের বাড়িতে আছে। মানে শিকার ধরেন কি করে? তীর ধনুক দিয়েই তো? হ্যাঁ, তীর ধনুক দিয়েই ধরা। আর বললাম এগুলো রয়েছে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। মানে রয়েছে, অন্য লোকের বাড়ি রয়েছে? হ্যাঁ, রয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আসছি। হুম। তো এইদিকে কি গেলে আরো বাড়ি পাবো? হ্যাঁ, এদিকে ঘর আছে। আচ্ছা, তো এই বিষয়টা শুনে কিন্তু বেশ ভালোই লাগলো। মানে এনাদের যে রিচুয়ালস বা এনাদের যে আসল সম্প্রদায়ের উৎসবের দিনে এরা কিন্তু এদের যে সংস্কৃতিটা পালন করে বা ফলো করে, এবং সংস্কৃতি হলো একসঙ্গে সবাই মিলে গিয়ে শিকার করা, এবং শিকার করে যা পাওয়া যায় পশু, ইঁদুর, ভামবিড়াল, এগুলো ধরে নিয়ে এসে সেগুলো রান্না করে খাওয়া। তো এইখানে কিন্তু বাড়িঘর বেশ কিছুটা পরপর, ফাঁকা জায়গার পরপর। আমি আর রূপেশ, ভয় লাগছে না এখান থেকে হাঁটতে? হয়তো লাগছে, চারপাশে জঙ্গল, বিশাল জঙ্গল এখানে, আমাদের ভয় ভয় লাগছে। লাগছে যে কোনো জায়গায় আসছিলাম, এতটা করে গাছ, পুরো কলা গাছ থাকলে তো কথা নেই। দেখো দেখো কতটা করে জঙ্গল, এর মধ্যে যদি সাপ থাকে বোঝা যাবে না। এই যে কলার মোচা হয়ে রয়েছে, এখানে নিয়ে যাবো, ভাবছি তো নিয়ে যাবো, দাও যাওয়ার সময় নেওয়া যায় কিনা দেখছি, তাও বলে ওই লোকেদের কাছে। এই যে একটা বাড়ি, খুব ছোট ছোট বাড়ি, এদিকে সব বাড়িগুলো এরকম ছোট ছোট। আচ্ছা, বাড়ির সামনে একটা সুন্দর করা হয়েছে। দেখো, এগুলো ঝিনুক দেওয়া নাকি? ঝিনুক দেওয়া কেন? ঝিনুক দিলে কাদা হয় না? আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ কিন্তু। আচ্ছা কাকু, আরেকটা কথা বলছি, দাদাই বলছি, হ্যাঁ, কাজে গেছিলেন নাকি? হ্যাঁ, কাজে গেছি। আচ্ছা, আপনাদের এটা সাঁওতাল গ্রাম তো? হ্যাঁ হ্যাঁ। আপনারা মুন্ডা না ওরাল সম্প্রদায়? আমরা হ্যাঁ, আমরা টুডু। টুডু সম্প্রদায়। আচ্ছা আচ্ছা, আপনাদের এখানে যে পরবটা হয়, পরবটা কোন মাসে হয়? সেটা তো আমি বলতে পারছি না। না, একটু আগে একটা দাদা বলছেন যে এখানে একটা পরব অনুষ্ঠিত হয়, পৌষ মাসে কোন দিনটাতে হয় সেটা আমি জানি না, এটা জানার জন্য বলছি। পরবে কি সবাই মিলে এই শিকার টিকার করতে যান? হ্যাঁ, তারপরে বাড়িতে তীর ধনুক আছে? আছে, এক দুটো বাড়িতে আছে। দুটো বাড়িতে ওই তীর ধনুক নিয়েই সবাই শিকার করেন? হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো সকালে কাজে গেছিলেন, হ্যাঁ, সকালে কাজে গেছি, আর এখন এসে রান্না করছেন? এখন রান্না করছি। বউ তো ওই পারে গেছে ধান লাগাতে। আচ্ছা, আপনার ওয়াইফ মানে দিদি গেছে ওই পারে ধান লাগাতে? আচ্ছা আচ্ছা আচ্ছা, আর এই বাচ্চাগুলো আপনার, তাই তো? ঠিক আছে, তাহলে রান্না করেন। আচ্ছা, একটা উচ্ছে গাছে উচ্ছে হয়ে রয়েছে, আর এইটা হচ্ছে পাকা উচ্ছে, এটা হয়তো বীজ করবে জন্য রেখে দিয়েছে।
বেশ উচ্ছে ঝুলে রয়েছে অনেক, মানে মোটামুটি এইখানে বেশিরভাগ জিনিসই চাষ থেকেই হয়ে যায়, মানে চাষবাস থেকেই বেশিরভাগ জিনিস পাওয়া যায়। যেগুলো মাছ, মাংস, চাল এগুলো কিনে আনতে হয়, কিন্তু মশলাপাতি কিনতে হয়। কিন্তু সবজির মধ্যে বেশিরভাগ কিছুই চাষবাস থেকেই মানে হয়ে যায়, মাঠের এখান থেকেই হয়ে যায়। শান্ত স্নিগ্ধ গ্রামীণ পরিবেশ, এই পরিবেশের মধ্যেই আদিবাসীদের গ্রাম, আদিবাসীদের বসবাস বা আদিম অধিবাসীদের বসবাস। এই গ্রামের মধ্যে একটা খাবার জলের কল রয়েছে। পুরো এত বড় আদিবাসী গ্রামের মধ্যে বেশি ঘরও নয়, পরিবারও বেশি নয়, ওই 15 থেকে 20টা একটাই খাবার জলের কল রয়েছে। না, এটাও ঠিক আছে। তো এই একটা খাবার জলের কলের উপরে কিন্তু পুরো গ্রামটা নির্ভর করে, যা বাড়ি রয়েছে এদিকে পুরোটাই। মানে অন্তত খাবার জলের কলটা রয়েছে, আর বিদ্যুৎটা রয়েছে, মানে এই তারগুলো দেখে বোঝা যাচ্ছে বিদ্যুৎ সংযোগটা এখানে রয়েছে। খাবার জল আর বিদ্যুৎ সংযোগটা রয়েছে জন্যে এখানে কিন্তু বসবাস করা যাচ্ছে। তা না হলে প্রতি বছর যখন বর্ষাকাল হয় তখন জল বাড়ে, গঙ্গার জল বেড়ে পুরো জায়গাটা জলে পরিপূর্ণ হয়ে যায়। তখন এনারা থাকেন পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে, প্রত্যেক বছর এরকম হয়। এই কলা বাগানে কাজ চলছে, শ্রমিকদের নোংরা পরিষ্কার করার কাজ। আর এখানে পাট গাদা দেওয়া রয়েছে। তো এখানে একটা বাড়ি রয়েছে, এই বাড়িটাই কিন্তু একমাত্র উঁচু দেখলাম এত গ্রামের মধ্যে, একটা মাত্র বাড়ি যেটা হচ্ছে একটু উঁচু। রান্নাঘরটা নিচু, বাড়িটা উঁচু। আসলে বাড়িতে কিন্তু কেউ নেই এখন বর্তমানে, সবাই কাজে গেছে। তবে গ্রামের মধ্যে মানুষের মধ্যে এতই বিশ্বাস রয়েছে যে কাজে গেলেও পুরো বাড়ি খোলা ছেড়ে রেখে চলে গেছে, মানে বাড়ির গেট পর্যন্ত দেয়নি, কাজে চলে গেছে আবার আসবে, কিন্তু বাড়ির গেট পুরোপুরি খোলা। মানে এখানে চোর ডাকাতের ভয়টা একদমই নেই, এই দিক থেকে এদিকে নিশ্চিত বা নিশ্চিন্ত। তো এইভাবেই কিন্তু ঘুরে দেখছি এই পুরো আদিবাসী গ্রামটা। এই আদিবাসী গ্রামটা অবস্থিত গঙ্গা নদীর একদম পার্শ্ববর্তীতে এলাকায়, এত পাশে গঙ্গা নদীর যে একটু জল বাড়লেই গঙ্গা নদীতে জল হচ্ছে। একটা ছোট্ট গাছ দেখছি, এটা কি ফলের গাছ, পটলের মতো দেখতে লাগছে, কিন্তু কি ফল সেটা জানি না, দেখতে লাগছে অনেকটা পটলের মতো। আচ্ছা আচ্ছা, কুদরিও তো নয় এটা। আচ্ছা, এই ফলের নামটা কি আমি জানি না, মানে আমার জানা নেই। যদি জেনে থাকেন কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন ফলের নামটা কি, তাহলে আমিও জানতে পারবো ফলের নামটা কি। যেমন ওই মুর্শিদাবাদের আদিবাসী গ্রামে গিয়ে ওই গাছের নামটা আমি জানতাম না, আপনারা কমেন্ট করে বলেছিলেন জন্য আমি জানতে পেরেছিলাম। তেমন এই ফলের নামটা আমি বুঝতে পারছি না কি ফল। যদি জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই গ্রাম্য পথ ধরে এগিয়ে চলেছি, দেখি আর ওইদিকে কোনো বাড়ি আছে কিনা এই বাড়িগুলোর পরে। দেখা হলো এই কাকিমার সাথে। কাকিমা ভালো আছেন? ভালো আছেন? আচ্ছা, আশেপাশের লোকজন বলছে আপনি খুব সুন্দর গান করেন, একটা গান শোনাবেন? একটা গান শোনান আমাদের, আপনাদের ভাষায় একটা গান করেন। তোমাদের ভাষায় গান বলো, আপনাদের সে আদিবাসী ভাষায় একটা গান করেন। আদিবাসী ভাষায় গান। আচ্ছা, সবাই মিলে চুপ করো, শুরু করুক। না, শুরু করে। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ গান করো। বলে Handi ninyu yang sekure sekora guta hani dah bakar. Handi minyu yang sekure sekora guta hani dah bakar. Ijam bejam tokoy meri sapai tama. Ijam bejam tokoy meri sapai tamare. Handi minyu yang sekere guta ani dah bakar. Handi minyu yang sekere guta ani dah bakar. Nijam bejam tokoy meri sapai tama. Ijam bejam tokoy meri sapai tamare. আপনারা দেখেন যে পরব হয়, সেই পরবে কি আপনি গান করেন? সবাই গান করি। সবাই গান করেন। এই যে গানটা করলেন মানে বাংলা ভাষায় কি হবে, মানে কি হবে? ওই তো জানি না, আমার আদিবাসী গান। আদিবাসী গান। আচ্ছা, গানের মানে কিছু জানেন না? না, মানে ভালোই হবে। আচ্ছা, এটা কার কাছ থেকে শিখেছেন আপনি?
এটা বন্দনা পরব সময় গান ও বাদনা পরবের গান। হ্যাঁ, বাদনা পরব বলতে? বাদনা পরব হচ্ছে সাঁওতালিদের একটা অনুষ্ঠান। মানে আমরা যেরকম কালী কৃষ্ণ দেবতার পুজো করি, আচ্ছা, আচ্ছা, বাদনা ওনাদের পরব। একটা দেবতা আছে বাদনা পরব, যে পূর্বপুরুষের পুজো দেওয়া যেটা কি হয়। পৌষ মাসে হয় যেটা? মাঘ মাসে হয়। মাঘ মাসে হয়। আপনাদের এখানে কি হয় সেই খুব অনুষ্ঠান? ভালো লাগলো, আপনার গলাটা কিন্তু খুবই সুন্দর। বাদনা পরব ঠিক এখানে আছে। হয়। এখানে হয় সেই অনুষ্ঠান? তো ব্যাপার হচ্ছে এই কাকিমা গান করলেন, গানের গলা কিন্তু খুব সুন্দর। গান করে, পরবে যে গান করে এটা দেখলেই বোঝা গেল। আর সুন্দর, দারুণ গলা। গঙ্গা নদীর পাড়ে দাঁড়িয়ে আছি আর প্রচণ্ড হাওয়া দিচ্ছে এখন। হাওয়ার শব্দ আপনারা শুনতে পাবেন। এই যে গঙ্গা নদীর পাশে এই আদিবাসী গ্রাম, হাওয়া কিন্তু আমি প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা। যে আদিবাসী গ্রামে কিন্তু বিশেষত বর্ষাকাল তো জল উঠে যায়, আর গ্রীষ্মকালে কোনো রকম বাধা বা বিদ্যুতের প্রয়োজন হয় না। এই গঙ্গার হাওয়াতেই শীতল হয়ে থাকে এই অঞ্চলগুলো। এই বিষয়টা মানে প্রকৃতি এদের এইটুকু অন্তত সুখ দান করেছে, যেটা আমরা শহরে বসে একদমই পাই না। তো গঙ্গা নদীর পাশে হুগলির চরের এই আদিবাসী গ্রামের ভিডিও আজকে এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এটুকু সাপোর্ট আমার অবশ্যই দরকার, যাতে পরবর্তীতে আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের উপহার দিতে পারি। তো আজকে এখানেই থাক, দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, টাটা।